আজ আমরা এমন একটা সংকট নিয়ে কথা বলবো যা হয়তো অনেক দূরে শুরু হয়েছে, কিন্তু এর আঁচ সরাসরি এসে পড়ছে বাংলাদেশের খাদ্য আর জ্বালানি নিরাপত্তার ওপর। ৯৫% ভাবা যায়। বাংলাদেশের জ্বালানির প্রায় পুরোটাই আসে দেশের বাইরে থেকে। এই একটা সংখ্যাই বলে দেয় আমাদের নির্ভরশীলতা ঠিক কতটা গভীরে, আর এটাই কিন্তু দেশের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। তো পুরো ব্যাপারটা ঠিকভাবে বুঝতে হলে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব কিভাবে একটা দূরের সংকট আমাদের ঝুঁকি বাড়াচ্ছে, তারপর আমাদের নির্ভরশীলতার সমস্যাটা বুঝব, এবং এরপর দেখব কিভাবে জ্বালানি আর খাদ্য একে অপরের সাথে জড়িয়ে আছে। সবশেষে এর থেকে বেরোনোর পথটা কি হতে পারে তা নিয়েও কথা বলবো। অনেকেই হয়তো ভাবেন, হাজার হাজার মাইল দূরের একটা সংকটে আমাদের কি আসে যায়, কিন্তু ব্যাপারটা মোটেও তেমন না। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা এখন বাংলাদেশের জন্য সরাসরি অর্থনৈতিক আর নিরাপত্তার ঝুঁকি তৈরি করছে। যেমন ধরুন হরমুজ প্রণালীর কথা। বিশ্বের প্রায় ২০% তেল আর গ্যাস কিন্তু এই পথ দিয়েই যায়। এখন ওখানে যদি কোনো সমস্যা হয়, তার ঢেউ সরাসরি এসে লাগে আমাদের অর্থনীতিতে। জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া থেকে শুরু করে বিদ্যুৎ ঘাটতি পর্যন্ত সবই আমরা টের পেতে শুরু করি। তাহলে এই যে ঝুঁকির কথা বলা হচ্ছে, এর গভীরতা আসলে কতটা? এর মূল কারণটা হলো আমরা বাইরের দেশগুলোর উপর, মানে তাদের সরবরাহ ব্যবস্থার উপর অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়েছি। এই চার্টটা দেখুন, কি দেখা যাচ্ছে? আমাদের জ্বালানির প্রায় পুরোটাই, মানে ৯৫%ই আমদানি করা। দেশের ভেতর থেকে যোগান আসে মাত্র ৫%। কি সাংঘাতিক একটা চিত্র! আর শুধু জ্বালানি না, একই অবস্থা কিন্তু আমাদের খাদ্য খাতেও। যেমন গমের কথাই ধরুন, আমাদের চাহিদার ৮০%-এরও বেশি গম বাইরে থেকে আনতে হয়। আর এই নির্ভরশীলতা কিন্তু কমছে না, বরং বেড়েই চলেছে। দেখুন, মাত্র এক অর্থবছরের প্রথমার্ধেই খাদ্যশস্য আমদানি বেড়েছে ৪২%। এর ফলে দেশের অর্থনীতির ওপর কি অসম্ভব চাপ পড়ছে তা এই সংখ্যাটা দেখলেই বোঝা যায়। শুধু জ্বালানি আর এলএনজি কিনতেই এখন $২ বিলিয়ন বৈদেশিক সাহায্য চাওয়া হচ্ছে। তো এতক্ষণ আমরা জ্বালানি আর খাদ্যের কথা আলাদাভাবে শুনলাম, কিন্তু আসল কথা হলো এগুলো দুটো আলাদা সমস্যাই না, বরং একটা আরেকটার সাথে ভীষণভাবে জড়িত। ব্যাপারটা অনেকটা ডমিনো এফেক্টের মতো। ধরুন মধ্যপ্রাচ্যে সংকট হলো, এর ফলে এলএনজি সরবরাহে সমস্যা দেখা দিল। সাথে সাথেই কিন্তু সারের দাম বেড়ে গেল। আর সারের দাম বাড়লে কি হয়? সোজা প্রভাব গিয়ে পড়ে আমাদের কৃষি খাতে, হুমকিতে পড়ে আমাদের খাদ্য সরবরাহ। আর এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ উপলব্ধি। খাদ্য আর জ্বালানি নিরাপত্তাকে আলাদা করে দেখার কোনো সুযোগই নেই, দুটোকে একসাথেই সমাধান করতে হবে। আচ্ছা, ঝুঁকি তো অনেক দেখলাম, এখন প্রশ্ন হলো এর থেকে বের হওয়ার উপায় কি? চলুন প্রথমে খাদ্য নিরাপত্তার সমাধানগুলো নিয়ে কথা বলি। এখানে আমাদের ভাবনার একটা বড় পরিবর্তন দরকার। এতদিন আমরা আমদানি বাড়ানোর কথা ভেবেছি, কিন্তু এখন জোর দিতে হবে নিজেদের কৃষি ব্যবস্থাকে আধুনিক আর শক্তিশালী করার উপর। আর এই আধুনিকীকরণ মানে কিন্তু শুধু একটা কাজ না, এর মধ্যে অনেক কিছু আছে। যেমন জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খায় এমন ফসল তৈরি করা, ডিজিটাল প্রযুক্তি মানে এআই বা স্যাটেলাইট ব্যবহার করা, আবার ফসলের বৈচিত্র্য আনা। এর সাথে দরকার যথেষ্ট পরিমাণে খাদ্য মজুদ রাখা আর দীর্ঘমেয়াদী আমদানি চুক্তি করা। তো এটা গেল খাদ্য খাতের কথা। এবার আসা যাক মুদ্রার অপর পিঠে, মানে আমাদের জ্বালানি খাতে। এখানেও একটা বড়সড় পরিবর্তনের দরকার। এই যে আমাদের বর্তমান জ্বালানির অবস্থা, এখানে একটা জিনিস খুব পরিষ্কার। আমরা নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনাকে প্রায় কাজেই লাগাচ্ছি না। আমদানি করা জীবাশ্ম জ্বালানির ওপরই আমরা প্রায় পুরোপুরি নির্ভরশীল। এই অবস্থা থেকে বেরোতে হলে একটা বড় লক্ষ্য ঠিক করতে হবে। যেমন একটা প্রস্তাব হল ২০৩৫ সালের মধ্যে আমাদের মোট জ্বালানির ৩০-৪০% নবায়নযোগ্য উৎস থেকে আনা। এটা একটা বড় লক্ষ্য, কিন্তু এটা ভীষণ দরকারি। তবে সমাধানটা শুধু নবায়নযোগ্য জ্বালানিতেই সীমাবদ্ধ না, এর সাথে আরও কয়েকটা জিনিস লাগবে। যেমন আমাদের নিজেদের গ্যাস অনুসন্ধানের গতি বাড়াতে হবে, নতুন নতুন দেশের সাথে জ্বালানি চুক্তি করতে হবে, আর সবচেয়ে বড় কথা, আমাদের জ্বালানির ব্যবহার আরও সাশ্রয়ী করতে হবে।
তাহলে দেখুন, আমরা দুটো খাতের কথাই আলাদাভাবে বললাম, কিন্তু সবচেয়ে ভালো সমাধানগুলো তখনই আসবে যখন আমরা এই খাদ্য আর জ্বালানি নীতিকে এক করে ভাবতে পারব। এই টেবিলটা দেখুন, কি দারুণভাবে ব্যাপারটা বোঝানো হয়েছে। এমন কিছু নীতি নিতে হবে যা এক ঢিলে দুই পাখি মারার মতো কাজ করবে। যেমন সোলার প্যানেল দিয়ে সেচ ব্যবস্থা চালালে ডিজেলও বাঁচবে, আবার খাদ্যের অপচয়ও কমবে। একই নীতিতে খাদ্য আর জ্বালানি দুটোতেই লাভ। কিন্তু এই সব সমন্বিত নীতিগুলো বাস্তবায়ন করবে কে? এর জন্য একটা শক্তিশালী প্রতিষ্ঠানের দরকার। তাই একটা জাতীয় খাদ্য ও জ্বালানি নিরাপত্তা কাউন্সিল গঠনে প্রস্তাব করা হয়েছে, যারা পুরো বিষয়টা দেখভাল করবে। আসলে মধ্যপ্রাচ্যের এই সংকটটা আমাদের জন্য একটা বড়সড় সতর্ক সংকেত। এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমাদের পুরো ব্যবস্থায় একটা বড় পরিবর্তন আনার সময় এসে গেছে। তো এই যে একটা বড় সতর্ক সংকেত এলো, বাংলাদেশ কি আহ্বানে সাড়া দেওয়ার জন্য তৈরি? কারণ এই নির্ভরশীলতার ঝুঁকিটা অনেক বড়, আর এর থেকে বেরিয়ে একটা স্বনির্ভর ভবিষ্যৎ গড়ার কাজটা এখনই শুরু করতে হবে।